আজকে ডেট হলো 1 তারিখ। এক 11/25। আমরা পড়ছি অর্থনীতি আর এখন কিন্তু একদম stop করছি না। এটা হচ্ছে অর্থ পরিবাহী পড়ছি। তো এখানে ইন্ট্রোডাক্টরি ক্লাস অর্থ পরিবাহী বলার সময় যেমন তোমাদের ডিসকাস করছিলাম যে অর্থ পরিবাহী হচ্ছে যে এমন একটা টপিক, যে টপিকটা কোনো সায়েন্স, ইঞ্জিনিয়ারিং কেউ ইগনোর করতে পারে না বর্তমান ওয়ার্ল্ডে। সেজন্য এখন ওয়ার্ল্ড অফ সেমিকন্ডাক্টর বলা হয় বর্তমান জগৎকে। কেন বলা হয় সেটা তোমরা খুব ভালো করে জানো যে আমাদের মোবাইল থেকে আরম্ভ করে টিভি থেকে আরম্ভ করে এভরিথিং, এই যে এইগুলো সাইজ যে শর্টার থেকে আরো শর্টার হয়ে যাচ্ছে, সেগুলো তো সবগুলোতে যে চিপ গুলো থাকে, বিভিন্ন ধরনের চিপ, মাইক্রোচিপ যেগুলো থাকে, সেই মাইক্রোচিপ চিপ গুলো কিন্তু সব কিছুই কিন্তু সিলিকন, জার্মেনিয়াম, এগুলোর আহ এগুলোর বিভিন্ন কম্বিনেশন দিয়ে তৈরি করা চিপ, যেগুলো দিয়ে আমরা খুব ইজিলি, খুব কম কারেন্ট দিয়ে সমস্ত কন্ট্রোল করতে পারি। কোনো জায়গায় সুইচ একটা টিপছি, তার ফলে একটা জায়গা অন হওয়া, অফ হওয়া, এই সমস্ত জিনিসগুলো করতে পারি। আগে টিভির সাইজ ছিল বিরাট বড়, ধীরে 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 টিভির সাইজ এখন পুরো একটা মোবাইলে চলে আসে, এখন একটা ঘড়ির ডায়ালে চলে আসে একটা টিভি। তো এই ধরনের, তারপরে পিক্সেল ইন্টেন্সিটিটা খুব ভালো, বেটার হয়েছে, রেজলিউশন বেটার হয়েছে, ইনফরমেশন খুব কুইক এখান থেকে ওখানে চলে যাচ্ছে, আমি ভিডিও কলে তোমাদেরকে কথা বলছি। এই সমস্ত যে জিনিসগুলো আহ, আমাদের এক জায়গা থেকে ইনফরমেশন অন্য জায়গাতে পাঠাচ্ছে, অ্যানালিসিস করছে, সমস্ত তথ্যগুলোকে আলাদা আলাদা করে আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করছে, ভিডিওটা আলাদা যাচ্ছে, অডিওটা আলাদা যাচ্ছে, গিয়ে মিক্স আপ হচ্ছে, এটসেট্রা এটসেট্রা হচ্ছে। এই সমস্ত জিনিস কিন্তু আমরা এই যে তোমাদের যে ইউনিট, এই ইউনিটটা আমরা পড়বো। প্রথমে পড়বো সেমিকন্ডাক্টর, তারপরে সেমিকন্ডাক্টরের দু ধরনের পার্ট পড়বো। এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টার যেটা রয়েছে, এই সেমিকন্ডাক্টরে আমরা দুটো পার্ট পড়বো। একটা হচ্ছে আমরা বলবো ডায়োড, ডায়োড জিনিসটা বুঝবো। তারপরে আমরা বলবো ট্রায়োড, ট্রায়োড যেটা, ট্রায়োডটাকে ট্রায়োড নাম দিয়ে বলা হয় ট্রানজিস্টর, ট্রানজিস্টর বলা হয়। ট্রানজিস্টরটা কি সেটা আমরা বলবো। তারপর আমরা এই চ্যাপ্টারটা পড়ার পর আমরা নেক্সট চ্যাপ্টারে বলবো কমিউনিকেশন ফিজিক্স। কমিউনিকেশন কি করে হয় সেটা আমরা বুঝবো, সেটাও রিলেটেড টু দ্যাট। এবং তার মধ্যেখানে আমরা যেটা খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ একটা পার্ট করবো, সেটা হচ্ছে ডিজিটাল বর্তনী। এখন সবকিছুই আমাদের ডিজিটাল, তো এই সমস্ত জিনিসপত্রের একটা আমরা কিন্তু আইডিয়া আমরা ফার্স্ট যখন আমরা দেখতে পাচ্ছি সেমি কন্ডাক্টর, তখন আমাদের বুঝতে হবে সেমি কন্ডাক্টর তার মানে হচ্ছে অর্ধ পরিবাহী। যেমন ধরো সেমি ফাইনাল, সেমি ফাইনাল যেটা, সেরকম সেমি কন্ডাক্টর মানে হাফ পরিবাহী। হাফ পরিবাহী মানে বলতে কি বোঝায় সেটা আমরা যখন পরিবাহীকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম তখন ডিসকাস করেছিলাম, যে পরিবাহীকে আমরা ভাগ করি কি কি ভাগে। পদার্থকে আমরা ভাগ করি কেমন তড়িৎ পরিবহন করে সেই অনুসারে, তড়িৎ পরিবহনের সক্ষমতা অনুযায়ী, আমরা পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে পরিবাহী, দুই নাম্বার হচ্ছে অন্তরক, অপরিবাহী, তিন নাম্বার অতি পরিবাহী, আর একটা হচ্ছে, চার নাম্বার হচ্ছে অর্ধ পরিবাহী। এই সমস্ত কিছুই কথা হচ্ছে, এগুলো হচ্ছে নর্মাল টেম্পারেচারে কে কেমন কন্ডিশনে আছে। এটা নর্মাল টেম্পারেচারে কন্ডাক্ট করে, এ কখনোই করে না। এ একটা খুব লো টেম্পারেচার, ভেরি লো টেম্পারেচারে যদি নিয়ে যায়, তাহলে কিছু কিছু ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্স শূন্য হয়ে যায়, মানে হিউজ ফ্লো হয়, হিউজ কারেন্ট হয়। তার জন্য এটাকে অতি পরিবাহী বলা হয়। আর অর্ধ পরিবাহী হচ্ছে যে এরা লো টেম্পারেচারে
লো টেম্পারেচারে কুপরিবাহী বা অন্তরক একদম পরিবহন করে না, কিন্তু টেম্পারেচার বাড়লে এরা পরবর্তীকালে সুপরিবাহী হয়ে যায়। এই ধরনের ম্যাটেরিয়াল গুলোকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এরা নর্মাল টেম্পারেচারে এরা হচ্ছে পরিবাহী, পরিবহন করে, তড়িৎ পরিবহন করে, এরা কখনোই করে না। তো এই তড়িৎ পরিবহন করে করে না করে না এই সমস্ত জিনিসগুলো যখন আমরা আলোচনা করি, তখন প্রথম আমাদের আলোচনা করতে হয় যে তড়িৎ পরিবহন করে কে, কে অ্যাকচুয়ালি দায়ী পদার্থের মধ্যে তড়িৎ পরিবহনের জন্য। কেউ আমাকে বলতে পারবেন যে তড়িৎ পরিবহন করে কে? এটার অ্যান্সার হচ্ছে মুক্ত ইলেকট্রন। এই মুক্ত কথাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অন্তরক যে সমস্ত পদার্থগুলোকে আমরা বলছি তাদের মধ্যেও কিন্তু নিউক্লিয়াস আছে, তাদের নিউক্লিয়াসের চারিদিকে যে বিভিন্ন কক্ষপথ সেখানেও কিন্তু ইলেকট্রন ঘুরছে, কিন্তু সেই ইলেকট্রন গুলো মুক্ত নয়, হয় যুক্ত। আর মুক্ত এদের মধ্যে তফাৎ কি করে তৈরি হলো সেটা আমরা দেখি। কারা মুক্ত হয় সেগুলো দেখতে গেলে আমাদের এই যে মুক্ত ছাড়া যে আরো ধরনের ইলেকট্রন হয়, তারা কি থাকবে? তারা কি আকাশ বাতাসে ঘুরে বেড়াবে? অ্যান্সার না। আকাশ বাতাসে যারা ঘোরার ইচ্ছা প্রকাশ করবে তাদেরকেই আমরা মুক্ত ইলেকট্রন বলবো। আর বাদ বাকি ইলেকট্রন গুলোকে আমি বলতে পছন্দ করি যুক্ত ইলেকট্রন। যুক্ত ইলেকট্রন বলতে কি, এরা 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 নিউক্লিয়াসের সাথে যুক্ত। নিউক্লিয়াসের সাথে যুক্ত মানে কি নিউক্লিয়াসে অ্যাটাচ? অ্যান্সার হচ্ছে না। নিউক্লিয়াসের সাথে যুক্ত মানে নিউক্লিয়াসের আকর্ষণ বলের দরুন তারা বিভিন্ন কক্ষপথে ঘুরবে এবং তারা তারা অ্যাকচুয়ালি অরবিটে থাকবে, অরবিটে আবদ্ধ। তাহলে যদি কেউ একটা নিউক্লিয়াস যদি তার পাশের একটা ইলেকট্রনকে অরবিটে থাকার জন্য বাধ্য করে, তাহলে সেই ইলেকট্রনটা তো ওখানেই ঘুরবে, সে বেরোতে পারবে না পাশে। আর পাশে যদি না যেতে পারে সে কোনোভাবেই কিন্তু কারেন্ট পরিবহন করবে না। ভোল্টেজের যে ডিফারেন্স আমি দেব, সেই ডিফারেন্সটা একদিক থেকে অন্যদিকে ফ্লো করার কোনো স্কোপ থাকবে না। সেই জন্য কাঠ, পাথর, বা ধরে নাও বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল যেগুলো অন্তরক, তারা অন্তরক সেই জন্য যে তার মধ্যে যে ইলেকট্রন গুলো আছে তারা সবাই যুক্ত ইলেকট্রন, অরবিটে আবদ্ধ ইলেকট্রন। এবং অরবিটে আবদ্ধ মানে কি, পার্টিকুলার একটা নিউক্লিয়াসের চারিদিকে যতগুলো ইলেকট্রন থাকার কথা, সেই ততগুলো ইলেকট্রনকেই নিউক্লিয়াস গুলো একদম স্ট্রংলি বাউন্ড করে রেখেছে, যাতে করে সেই ইলেকট্রন গুলো বেরিয়ে আর অন্য কোনো জায়গায় না যেতে পারে। যেহেতু যেতে পারে না, তাই তারা অন্তরক। তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, এটা শুধুমাত্র পরিবাহীর ক্ষেত্রে। আমাদের কনসেপ্ট চেঞ্জ হবে এবার আমাদের। আমরা দেখবো তড়িৎ পরিবহন, পরিবহন পরিবাহী পরিবহনকারী, তড়িৎ পরিবহনকারী এজেন্ট যদি আমি বলি, তাহলে এতক্ষণ ধরে আমরা জানতাম মুক্ত ইলেকট্রন, এখন আমরা দুটো জিনিস জানতে পারবো অর্ধপরিবাহীতে। সেই কনসেপ্ট আমাদের ক্ষেত্রে ক্লিয়ার করতে হবে, একটু এক্ষুনি ক্লিয়ার করে দেবো। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু পরিবহনকারী এজেন্ট, তড়িৎ পরিবহনকারী এজেন্ট কিন্তু দুটো। এজেন্টস কারা? এক নম্বর হচ্ছে ইলেকট্রন, আর দু নম্বর হচ্ছে হোল, বা বাংলা এটাকে বলা হয় গর্ত। এই দুটো কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। আমরা জানি এই ইলেকট্রনটাকে আমরা অবশ্যই আমাদের বলা উচিত মুক্ত ইলেকট্রন। আর এই হোলস বা গর্ত যেটা এসছে, এটার ফান্ডাটা আমরা ক্লিয়ার করবো যে হোয়াট ইজ ইট, এটা অ্যাকচুয়ালি কি এবং কেমন ভাবে, হাউ দে পার্টিসিপেট, দে পার্টিসিপেট ইন কন্ডাকশন, তারা পরিবহনে কি করে পার্টিসিপেট, অংশগ্রহণ করে সেটা আমরা বুঝবো। এবং হাউ ফাস্ট দে আর,
কত তাড়াতাড়ি তারা মুভ করে, ইলেকট্রনের মতো কি তাড়াতাড়ি মুভ করতে পারে? না, পারে না। তাদের সচলতা কিরকম, তাদের ড্রিফট ভেলোসিটি কিরকম, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। তাদের ভিডি কিরকম, তাদের মিউ কিরকম, যেগুলো আমরা আগের সেমিস্টারে আমরা পড়েছি। সেই ফর্মুলা গুলো আবার আমাদের কাজে লাগবে, কারণ আমরা কারেন্ট নিয়ে আলোচনা করছি। কারেন্ট নিয়ে যখন আমরা আলোচনা করছি, প্রবাহ আই, তখন আমরা দেখেছিলাম আই সমান হচ্ছে জে ইন্টু এ। যে মানে হচ্ছে প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব। এ মানে হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আবার আমরা লিখেছিলাম যে প্রবাহ ঘনত্ব সমান হচ্ছে এন ই ভিডি। এটা কার জন্য লিখেছিলাম? এটা হচ্ছে মুক্ত ইলেকট্রনের জন্য লিখেছিলাম। মুক্ত ইলেকট্রনের জন্য আমরা এটা লিখেছিলাম। এখন শুধু মুক্ত ইলেকট্রন নয়, এখন তার সাথে সাথে আর একটা কন্ডাক্টিং এলিমেন্ট চলে এসছে, যার নাম হচ্ছে হোলস বা গর্ত। এবং তাদের জন্য কিন্তু একটা কন্ডাকশন হবে, একটা কারেন্ট আমরা পাবো। কেমন ভাবে পাবো, কি পাবো, সেটা আজকে আমরা ক্লিয়ার করবো। তার মানে এখানে এই যে আমরা প্রিভিয়াস যে আমাদের সেকেন্ড বা থার্ড চ্যাপ্টারে আমরা যে যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছিলাম, তখন এই যে সমীকরণটা আমাদের ছিল, এখন কিন্তু সমীকরণে কিছুটা অ্যাডিশন হবে। এখন কারেন্টটা আইটাকে আমরা ডাইরেক্ট এনে ভিডি লিখতে পারবো না, বরং আমাদেরকে দুটো পার্ট অ্যাড করতে হবে। মানে টোটাল কারেন্ট যেটা হবে আই, সেটা হবে আই ডিউ টু ইলেকট্রন, আই ডিউ টু হোল। এটা হচ্ছে ইলেকট্রনের দরুন, এটা হোলের দরুন। এবং এখানে আমরা লিখতে হবে এন ই, ভিডি যেটা লিখছি সেখানে এন ই লিখতে হবে। ইলেকট্রনের ঘনত্ব কত আছে সেটা লিখতে হবে, তার সাথে সাথে আর এই ভিডি ই লিখতে হবে, ভেলোসিটি অফ ইলেকট্রন লিখতে হবে, আর এখানে লিখতে হবে আর ইলেকট্রনের যে আধান, হোলের আধান হচ্ছে পজিটিভ, একই আধান, সেজন্য আমাকে এন এইচ ই আবার ভিডি এইচ লিখতে হবে। তাহলে এখানে এই এক্স, বলো 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 বলো, এদিকে থাকবে, ভেরি গুড। একটা এরিয়া থাকবে, ভেরি গুড, একটা এরিয়া থাকবে। এরিয়া ইজ কমন, একদম ঠিক বলেছো। কারেন্টের ক্ষেত্রে একটা এরিয়া থাকবে, তাহলে এরিয়াটা কত হবে? তার মানে এখানে আমি এ ইন্টু ই যদি কমন নিই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এন ই ভিডিই প্লাস এন হোল ইন্টু ভিডি হোল। তার মানে এখানে কি কি ইম্পর্টেন্ট জিনিস, এই ইকুয়েশনটা আমি কেন আগে লিখলাম ইনফরমেশন না দিয়ে? কারণ আমি তোমাদের কাছে আগে প্রশ্ন ফেলে দিলাম, আমার কোন কোন বা তোমাদেরকে একটা ধারণা দিলাম যে কোন কোন জিনিস এই চ্যাপ্টারটা শেষ হলে তোমাদের আইডিয়া গুলো ক্লিয়ার করে রাখা দরকার, এবং সেগুলো স্পষ্ট হলে চ্যাপ্টারটা বুঝতে পারবো। সেটা হচ্ছে আমাদের আর কেমন ভাবে ইকুয়েশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ইকুয়েশন আগে ছিল শুধু ইলেকট্রনের, এখন ইলেকট্রনের সাথে সাথে হোলস গুলোও কিন্তু কন্ডাকশন শুরু করছে, এবং সে কিন্তু হেল্প করছে। সেটা কি করে হেল্প করে, কেমন ভাবে করে, কতটা করে, কিভাবে করে, সব আমরা আজকের ক্লাসে বুঝবো। কিন্তু তার আগে আমি ইকুয়েশন তোমাদের সামনে দিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে চাইছি। দেখো এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এন এইচ, তার মানে হচ্ছে হোলের সংখ্যা ঘনত্ব ইম্পর্টেন্ট। যেমন ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব আমরা পড়েছিলাম তেমন আরেকটা হচ্ছে ভিডিএইচ, যেটা সেটা হচ্ছে হোলসের তোমার ড্রিফট ভেলোসিটি কতটা, সেটা ইম্পর্টেন্ট। যেমন করে আমরা ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি সম্বন্ধে আলোচনা করেছিলাম, তেমনই কিন্তু হোলস গুলো মুভ করবে, এবং তারা তারা কি অ্যাজ ফাস্ট অ্যাজ ইলেকট্রন, না, না, তার চেয়েও বেশি, না, দে আর স্লোয়ার। সেগুলো আমরা বোঝার আজকে চেষ্টা করব। তো আমরা প্রথম জানার চেষ্টা করব যে অর্ধ পরিবাহীর কেমন ভাবে টেম্পারেচারের সাথে সাথে তার পরিবহন ক্ষমতা বা কারেন্ট বা তার রেজিস্টিভিটি, তার কন্ডাক্টিভিটি, এগুলো বাড়ায়, সেগুলো সম্বন্ধে আমরা জানার চেষ্টা করবো। তার আগে জানি তারা অর্ধপরিবাহী, তারা অর্ধপরিবাহী। একটা হচ্ছে যে আমরা দেখেছি একদম সিলিকন এবং জার্মেনিয়াম, যারা চার যোগ্যতা, চার যোগ্যতার যারা, তারা হচ্ছে অর্ধ। কিন্তু দেখো
এই যে আমি সিলিকন আর জার্মেনিয়াম যদি আমি লিখি, যারা 4A তে রয়েছে, তাদের প্রথমে কে আছে? এখানে উপরে কার্বন আছে, সিলিকন জার্মেনিয়াম, আর তার নিচে কি আছে গো? এখানে টিন আছে। দেখো এটাকে আলাদা কালার দিই, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে দেখো, কার্বন কিন্তু অর্ধপরিবাহী নয়। এরা একদম 100% অর্ধপরিবাহী, এদেরকে আমরা অর্ধপরিবাহী সিলেক্ট করেছি। এরা অর্ধপরিবাহী। আর এইটাকে রেড কালারে লিখেছি, এসেনটা কি গো কেউ জানো? এসেনটা অর্ধপরিবাহী না অপরিবাহী? জানো? অপরিবাহী। টিনের একটা লম্বা দণ্ড নেবে, সুইচ অন করে প্লাগে গুঁজে দেবে, তারপর দেখবে কেমন মজা লাগে, তখন বুঝতে পারবে টিন কি করে। তাহলে আমাদের বুঝতে হবে যে ফ্লোর যোজ্যতার হলেই যে সবসময় সে অর্ধপরিবাহী হবে তা কিন্তু নয়। কার্বনের ক্ষেত্রে হয়নি, কারণ কার্বনে ডি এটা নেই, অরবিটাল নেই, কারণ কার্বনের মধ্যে একদম জাস্ট ওই 1:2:2 টু বি 6 টু বি সামথিং এসএস। সিলিকন জার্মেনিয়ামে যেহেতু পরবর্তীকালে আরেকটা করে অরবিট অ্যাড হচ্ছে, তার ক্ষেত্রে ইলেকট্রনের আরো ফ্লেক্সিবিলিটি বাড়ছে, সেখানে ও বিভিন্ন ধরনের নাটক করার একটা চান্স থাকছে। আর এই যে টিনের ক্ষেত্রে কিন্তু কোন রকম ভাবে সেরকম হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমরা বুঝবো। এটা হচ্ছে অর্ধপরিবাহী। নেক্সট হচ্ছে অর্ধপরিবাহীর, অর্ধপরিবাহীর ক্ষেত্রে নির্দিষ্ট ভোল্টেজের নির্দিষ্ট বিভব পার্থক্যের জন্য, বিভব পার্থক্যের জন্য উষ্ণতা বৃদ্ধিতে, উষ্ণতা বৃদ্ধিতে মানে আমি একটা অর্ধপরিবাহী রেখেছি, তার দুই প্রান্তে বিভব প্রভেদ দিয়েছি, তাহলে আমি একটা কারেন্ট এক্সপেক্ট করছি। সেই কারেন্টটা যদি আমি টেম্পারেচার বাড়াতে থাকি, তাহলে দেখতে পাচ্ছি বেশি বেশি পাচ্ছি। এই যে বৃদ্ধি হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে, তার মানে হচ্ছে বিভব প্রভেদ আমি কিন্তু একই রেখেছি, আর কারেন্টটা দেখছি কারেন্ট চেঞ্জ হচ্ছে। তার মানে বিভব প্রভেদ আর কারেন্টের মধ্যে যে গুণফলটা আছে, যে কোসেন্টটা আছে, যেটাকে রোধ বলা হয়, তাহলে সেই রোধটা চেঞ্জ হচ্ছে। তাই আমরা দেখার চেষ্টা করবো যে রোধ, অর্ধপরিবাহীর রোধ, অর্ধপরিবাহীর রোধ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কেমন ভাবে পরিবর্তিত হয়। আমরা জানি যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে যদি আমরা আমরা আগে রিক্যাপে যদি আমরা আগের জিনিসটা একবার দেখি, যারা ওহমিক সাবস্টেন্স বা যারা তোমার নর্মালি নর্মাল কন্ডাক্টর যারা, তাদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে উষ্ণতা বাড়লে ইলেকট্রন গুলো, নিউক্লিয়াস গুলো যেগুলো থাকে তাদের বন্ধনে আবদ্ধ, তাদের অসিলেশনের অ্যামপ্লিচিউড বেড়ে যায়, যার ফলে ইলেকট্রন প্রবাহ হতে বারবার বাধা পায়, তাই রোধ বাড়ে। এবং আমরা দেখছিলাম এরকম করে রোধটা বৃদ্ধি পায়। এদিকে যদি আমরা রোধ দেখি, এদিকে যদি টেম্পারেচার দেখি, টেম্পারেচার ইন কেলভিনে যদি আমি দেখি, তাহলে রোধ সেরকম করে বাড়ে। এটা কার ক্ষেত্রে দেখছিলাম? এটা প্রিভিয়াস, এটা আগে, এটা আগে। কিন্তু এখন আমরা দেখছি এটা কমছে। এটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে। এটা আমার পরীক্ষার সময় লিখে দিয়ে চলে আসো না, এটা কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে, মৌলিক সাবস্টেন্স কন্ডাক্টর, তার ক্ষেত্রে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে, সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো লোডটা এক্সপোনেনশিয়ালি কমে টেম্পারেচারের সাথে, বা অনেকটা হাইপারবোলিক প্যাটার্নে এরকম করে ঘুরতে ঘুরতে যায়।
উষ্ণতা গুণাঙ্ক যদি আমরা বলি, রোধের উষ্ণতা গুণাঙ্ক যদি আমরা বলি, যেটাকে আমরা রো বলেছিলাম, রেজিস্টিভিটি নয়, কিন্তু রেজিস্টিভিটি আলাদা জিনিস। সেই উষ্ণতা গুণাঙ্কটা কিন্তু যেটাকে বলা হয় -1/r0 ইন্টু dr/dt, এইটা যেটা, সেটা এই স্লোপের উপর নির্ভর করে। এই স্লোপে দেখো এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল বা কি কোণ, 90 ডিগ্রি বেশি হলে স্থূল, স্থূল কোণ, ঠিক। এটা হচ্ছে স্থূল কোণ। তাহলে স্থূল কোণের ট্যান থিটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা সরি 1/r/dr/dt, and that will be নেগেটিভ। এটা নেগেটিভ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমছে যেহেতু, তাই উষ্ণতা গুণাঙ্ক কিন্তু হচ্ছে নেগেটিভ। যদি তোমাদের জিজ্ঞেস করে, যেমন এই 2 বছর আগে 3 বছর আগে এই জিনিসটা আমি করেছিলাম, রোদের সাথে টেম্পারেচারের কেমন ভাবে পরিবর্তন হবে, কিন্তু প্রশ্নই দিয়ে দিয়েছে যে পরিবাহিতার সাথে রোধের কেমন পরিবর্তন হবে। তাহলে তুমি কি করবে? পরিবাহিতা ভার্সেস টেম্পারেচার। পরিবাহিতা প্রথমে থাকে 0, ধীরে 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 কিন্তু বাড়ে, এখন বাড়ে। কখনো কখনো এটাকে এরকম ঝুঁকিয়ে দেওয়া হয়, এই পোর্শনটা তুমি অ্যাডও করতে পারো, নাও করতে পারো, কিন্তু বারে এটা ইম্পর্টেন্ট, এবং তোমার কাছে নলেজ থাকা দরকার যে পরিবাহিতা সমান হচ্ছে 1/রোধ, পরিবাহিতা সমান হচ্ছে 1/রোধ, এগুলো আমরা জানি। রোধ যদি কমে তাহলে পরিবাহিতা বাড়বে। যদি কখনো কখনো যদি জিজ্ঞেস করে পরিবাহিতাঙ্ক, তাহলে সেম হবে। পরিবাহিতাঙ্ক, পরিবাহিতা বাড়ে বলেই পরিবাহিতাঙ্ক বাড়ে, এটা হচ্ছে সিগমা ভার্সেস টেম্পারেচার। যদি বলে রোধাঙ্ক, একই ম্যাটেরিয়াল, এরিয়া একই, লেংথ একই, অথচ রোধ কমছে, তাহলে রোধাঙ্ক অবশ্যই কমছে বলেই রোধাঙ্ক কমে। তাহলে রো ভার্সেস টি হচ্ছে এরকম করে কমে। তো আমরা কোনো জিনিসই কিন্তু বাদ রাখবো না যাতে করে ভুল না হয়, যেটা কমে, ধীরে 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 কমে। এরপর প্রশ্ন হচ্ছে যে অর্ধ পরিবাহী ঠিক কোন তাপমাত্রায় একদম পরিবাহী। নেক্সট, কোন উষ্ণতায় অর্ধ পরিবাহী, পরিবাহী হয়? অ্যান্সার হচ্ছে 0 কেলভিন টেম্পারেচারে, পরম শূন্য উষ্ণতায়। কারণ পরম শূন্য উষ্ণতায় ইলেকট্রন গুলো সব কক্ষপথে পূর্ণ ফুলফিল হয়ে থাকে। কারণ T ইকুয়াল টু 0 কেলভিন হওয়ায় হওয়ায় ইলেকট্রনের ইলেকট্রনের কোনো এক্সট্রা তাপীয় শক্তি থাকে না। তাপীয় শক্তি কোন জিনিস গো? তাপীয় শক্তি হচ্ছে হাফ কেটি। এই যে হাফ কেটি, বোলজম্যান বলে দিয়েছে, ও চিরকাল সবাই ফলো করবে, রস ফর্মুলা। এই কে কিন্তু কেলভিন নয়, এই কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। এই যে তাপীয় শক্তি থাকে না, তাই সমস্ত ইলেকট্রন সমস্ত ইলেকট্রন অরবিটের মধ্যে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট শক্তি স্তরের নিচেই অবস্থান করে। যেহেতু ঠান্ডা, বেশি টেম্পারেচার নেই, সবাই জড়সড় হয়ে একদম নিচে সমান, প্রথম অরবিট ফুলফিল হলো, 1s2 ফুলফিল হলো, তারপর 2s2,
2s2 ফুলফিল হলো, তারপর 2p6 যদি অ্যাভেলেবল থাকে 6, তারপরে ধীরে ধীরে 3s2, 3p6, তারপরে 3d10, না যাই হোক তোমরা জানো আরো ভালো করে। এই যে পুরো জিনিসগুলো ধীরে 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 ভর্তি হয়ে গেলে তারপর ধীরে ধীরে মানে আব্বাউ প্রিন্সিপালটা পুরো 100% মেনটেন হবে 0 কেলভিনে। তার মানে যতগুলো ইলেকট্রন আছে তারা মিনিমাম এনার্জি নিয়ে সেই পরমাণুর মধ্যে থাকবে এবং একটা ডেফিনিট শক্তি স্তরের নিচে অবস্থান করে। এই যে ডেফিনিট শক্তি স্তর, নির্দিষ্ট শক্তি স্তর বলছে, সেটাকে বলা হয় ফার্মি লেভেল এনার্জি। এই নির্দিষ্ট শক্তি স্তরকে এগুলো বইয়ে তোমার পাবে না, কারণ হচ্ছে বইয়ে এগুলো দেয় না, কিন্তু চিত্রে দিয়ে দেয় ফার্মি স্তর ফার্মি স্তর। ফার্মি স্তর কি জিনিস যদি না বোঝো তাহলে তো বুঝতেই পারবে না অ্যাকচুয়ালি জিনিসটা কি। এই নির্দিষ্ট শক্তি স্তরকে ফার্মি স্তর বলা হয়, ফার্মি শক্তি স্তর, ফার্মি এনার্জি, ফার্মি লেভেল বলা হয়। So this is important. তার মানে ইলেকট্রন যদি ফার্মি লেভেলের নিচে থাকে তার মানে 100% কুপরিবাহী। ইলেকট্রন যদি ফার্মি লেভেলের উপরে থাকে তাহলে ধীরে ধীরে সে পরিবাহী হওয়ার চান্স থাকে। তাহলে এখান থেকে আমরা একটা টেক অ্যাওয়ে কি আমাদের এখান থেকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জন্য, সেটা হচ্ছে ইলেকট্রন, একটি পরমাণুর ইলেকট্রন, পরমাণুর ইলেকট্রন ফার্মি লেভেলের ইলেকট্রন সমূহ, ইলেকট্রন সমূহ ফার্মি লেভেলের নিচে থাকলে 100% অন্তরক উষ্ণতা বৃদ্ধিতে, উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর ক্ষেত্রে, সরি ক্ষেত্র উষ্ণতা বৃদ্ধিতে পরমাণু, পরমাণুর ইলেকট্রন, ইলেকট্রন ফার্মি লেভেল অতিক্রম করে, ফার্মি লেভেল অতিক্রম করে যদি পরিবহন অঞ্চলে চলে যায়, চলে যায় তবে তবে সে পরিবাহী হবে। এখানে দেখো নতুন একটা কথা আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে পরিবাহী অঞ্চল, যেটা সম্বন্ধে তোমাদের বলিনি। এই পরিবাহী অঞ্চলটার নাম আমি একটু বলে দিই। বিভিন্ন ধরনের নামে পরিচিত পরিবাহী অঞ্চল বলা হয়, একে বলে পরিবহন পট্টি বলে, ইংরেজিতে এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। তো আবার নতুন একটা জিনিস পেলাম, পটি বা ব্যান্ড। এই পটি বা ব্যান্ড, এই পটিতত্ত্ব যদি আমাদের বুঝতে হয়, পটিতত্ত্ব যেটা আমরা ধাতব বন্ধন পড়ানোর সময় তোমাদের পড়েছিলাম, সেই জিনিসটা আমি এখানে আরেকবার রিপিট করব। রিপিট করলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো কিভাবে অ্যাকচুয়ালি একটা ক্রিস্টালের মধ্যে, কেলাসের মধ্যে যদি অনেকগুলো অ্যাটম থাকে তাহলে কেমন ভাবে তাদের যে কক্ষগুলো থাকে, কে কক্ষ, এন কক্ষ, এম কক্ষ, সেগুলো কেমন ভাবে পরিবর্তন হয়। সেগুলো আর একটা সিঙ্গেল লাইন থাকে না, বরং সেগুলো একটা কোটির মতো একটা আকার ধারণ করে। সেটা এই কোটিতত্ত্ব বা ব্যান্ড থিওরি দিয়ে আমরা বুঝতে পারি। ব্যান্ড থিওরি বুঝলেন, এটা হচ্ছে ব্যান্ড থিওরি। আমরা দেখি তাহলে একটা সিঙ্গেল পরমাণুর ক্ষেত্রে কি হয় দেখি। সিঙ্গেল পরমাণু,
এটা হচ্ছে তোমার ধরো একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? থাকে নিউট্রন, থাকে প্রোটন। সেই নিউট্রন প্রোটনের চারিদিকে আমার এদিকে একটা এ কক্ষ ধরে নাও, তারপর ধরে নাও এন কক্ষ, তারপর ধরে নাও এন কক্ষ। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ। এটা সিঙ্গেল পরমাণুর ক্ষেত্রে এগুলো খুব ডেফিনিট এনার্জি লেভেলের হয়, আর নির্দিষ্ট এনার্জি লেভেলের হয়। কিন্তু যদি অনেকগুলো পরমাণু আমরা যদি কেলাসের মধ্যে থাকা পরমাণু বলি, কেলাস আকার পদার্থের জন্য, তখন দেখা যায় যে এই যে নিউক্লিয়াস আছে তার পাশেও একটা নিউক্লিয়াস আছে, তার পাশেও একটা নিউক্লিয়াস আছে, তার পাশেও একটা নিউক্লিয়াস আছে, এবং যতগুলো নিউক্লিয়াস আছে তার জন্য এই যে প্রথম যে কক্ষটা, সেটা এরকম স্প্লিট করে যায়, তার অনেকগুলো মিহি মিহি ব্যান্ড এক্সট্রা এখানে অ্যাড হয়ে যায়, এখানে অনেকগুলি অনেক স্তর তৈরি হয়। যে কতগুলি কতগুলি স্তর হয় যদি আমরা প্রশ্ন করি, তাহলে এর অ্যান্সার হচ্ছে যতগুলি অ্যাটম, যতগুলো অ্যাটম ওই স্ট্রাকচারে আছে, তারপরে যদি আমরা 10⁻24 অ্যাটম থাকে, মানে ধরে নাও 10 মোল বা 1 মোল অ্যাটম থাকে, তাহলে এই যে সূক্ষ্ম স্তরের আমরা কথা বলছি সেখানে কিন্তু এটা কিন্তু কে ব্যান্ড, এটা হচ্ছে কে ব্যান্ড। কে কক্ষ আর বলছি না, একটা পরমাণু যদি আইসোলেট থাকে তার জন্য কে কক্ষ হবে, কিন্তু যদি অনেকগুলো পরমাণু পাশে একটা নির্দিষ্ট নিয়ম আকারে থাকে, তাহলে সেই কে ব্যান্ডের স্প্লিটিং হয়। স্প্লিটিং হওয়ার দরুন কি হবে, কতগুলো স্প্লিটিং হয়, এবং এই স্প্লিটিং গুলো কিন্তু খুব কাছাকাছি। ইলেকট্রন থাকলে তাদের শক্তির তেমন তফাৎ কিন্তু বোঝা যাবে না, কিন্তু তবুও একটা সমগ্র জায়গার মধ্যে ইলেকট্রনটা থাকতে পারে, কিন্তু আমি এনার্জির রেসপেক্টে বলছি। এটা হচ্ছে তখন ব্যান্ড হয়ে যায়, কে ব্যান্ড। এল ব্যান্ডের ক্ষেত্রেও তাই হবে, এল কক্ষ যেটা ছিল সেক্ষেত্রে এল ব্যান্ড তৈরি হবে, এরকম 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 অনেকগুলো কক্ষপথ থাকবে। এটা হচ্ছে তোমার এল ব্যান্ড। আর এল কক্ষ বলছি না, এল ব্যান্ড বলছি। তারপরটার জন্য হবে এরকম 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 করে, এটা হবে এল ব্যান্ড। সিমিলারলি তার পাশেরটার জন্য এরকম হবে কে, এটার জন্য হবে এল, এটার জন্য হবে এম, এটার জন্য কে, এটার জন্য এল, এটার জন্য এম। এগুলো কিন্তু এরকম বাঁকা বাঁকা থাকবে, কারণ আমরা জানি এগুলো বাঁকা থাকে। এই যে ব্যান্ড তৈরি হলো, এই ব্যান্ডের মধ্যে আমরা দেখো একটা যখন আইসোলেটেড অ্যাটম থাকে, তখন যে বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে সেই কক্ষপথটাকে আমরা কি কক্ষপথ বলি? বাইরের কক্ষপথটাকে আমরা কি কক্ষপথ বলি? বুঝতে পারলে? কেমিস্ট্রিতে কি বলা হয়? সেই সেলটাকে কি সেল বলা হয়? হ্যাঁ বলো, কি বলবো বুঝতে পারলাম না, কি কি অর্বিট বললি? স্পেশাল অরবিট? না, স্টেশনারি অরবিট তো ফিজিক্স থেকে শিখেছি, কেমিস্ট্রি থেকে জিজ্ঞেস করছি। যে একটা ইলেকট্রন যে লাস্ট কক্ষপথে থাকে সেই কক্ষপথটাকে কি বলা হয়, কি কক্ষ মানে কি অরবিট বলে, কি সেল বলে, যোজ্যতা কক্ষ বলা হয়। সেটা হচ্ছে আমার আলটিমেটলি ও কেমিস্ট্রিতে কেমন ভাবে পার্টিসিপেট করবে, অন্য অ্যাটমকে কটা ইলেকট্রন দেবে, কটা নেবে, তার খিদে কিরকম, সে কি করে স্টেবল হবে, এই সমস্ত কিছু কেমিস্ট্রির সমস্ত কিছু কিন্তু ওই কক্ষপথের উপস্থিত ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে। তারপরে বাইরের কক্ষপথ, এখান থেকে আমরা জানি, তাহলে সিঙ্গেল অ্যাটমের জন্য
আউটার মোস্ট অরবিটকে, আউটার মোস্ট অরবিট যেটা, সেটাকে হয় ভ্যালেন্সি, ভ্যালেন্সি, ভ্যালেন্সি না ভ্যালেন্সের বলে না, ভ্যালেন্স, ভ্যালেন্স, ভ্যালেন্স বানান কি? সানপ্রাইম, ভ্যালেন্স না, ভ্যালেন্স, 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 সিমিলারলি এটা সিঙ্গেল অ্যাটমের জন্য, মানে ক্রিস্টালের জন্য তাহলে কি লিখবো বলো একই রকম ভাবে? ক্রিস্টাল মানে কেরাস গঠন যদি হয়, কেরাস আকার গঠনের জন্য কি বলবো? আউটার মোস্ট, একই স্টেটমেন্টটা কিরকম চেঞ্জ হবে, আউটার মোস্ট ড্যাশকে ভ্যালেন্স ড্যাশ বলে, ড্যাশটা পূরণ করো। এটার জন্য আউটার মোস্ট অরবিটকে ভ্যালেন্স সেল বললাম বা যোজ্যতা কক্ষ বললাম, যোজ্যতা কক্ষ বললাম, এটাকে যোজ্যতা কি বলবো? সিঙ্গেল অ্যাটম আর ক্রিস্টালের মধ্যে ব্যান্ড, তাহলে আউটার মোস্ট ব্যান্ড কে ভ্যালেন্স ব্যান্ড বলে, যোজ্যতা কোটি বলে। তার মানে তোমরা দেখো, কোটি আর কোটি আর তোমার সিঙ্গেল অরবিটের মধ্যে তফাৎ হচ্ছে, যারা আমাদের মানে আমাদের হিন্দু যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি যে জামাই ষষ্ঠীতে মা যখন একটা সিঙ্গেল সুতো বাঁধে, একটা সিঙ্গেল সুতো, সেটা হচ্ছে তোমার অরবিট। আর যখন দেখবে তোমাদের ফ্রেন্ডশিপ এর ক্ষেত্রে যখন কোটি বেঁধে দেয়, আর বিরাট বড় ব্যান্ড যখন বাঁধে, বা ধরে নাও আমাদের ওই আহ কি বিপত্তারিণী পুজোতে যখন এমনি 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 করে বাঁধে, তখন দেখবে হাত যদি আমাদের এরকম এতটা জায়গা জুড়ে পড়ে থাকে, এটা হচ্ছে ব্যান্ড, এটাকে বলে ব্যান্ড। আর একটা হাতের সাথে যদি এরকম জাস্ট একটা সিঙ্গেল থাকে, তাহলে সেটা হচ্ছে অর্বিট। মনে রাখার জন্য আমি বললাম যে একটা সিঙ্গেল সুতো যদি বাঁধা হয়, তাহলে সেটা হচ্ছে অরবিট টাইপের। এরকম অনেকগুলো পাশাপাশি পাশাপাশি যদি বাঁধা হয়, যারা ইনসেপারেবল মনে হবে, দূর থেকে যারা একটাই দেখে মনে হবে, সেটাকে বলা হয় ব্যান্ড। শুধুমাত্র কেরাস গঠনের জন্য সিঙ্গেল অরবিটের জায়গায় একটা ব্যান্ড তৈরি হয়। এরপর হচ্ছে গল্প শুরু। তার মানে, তার মানে কে কক্ষরও একটা ব্যান্ড আছে, এল কক্ষরও ব্যান্ড আছে, এম কক্ষরও ব্যান্ড আছে, সব কক্ষের ব্যান্ড আছে। আর লাস্টে যে ব্যান্ডটা অ্যাভেলেবল থাকবে সেটা হচ্ছে যোগযোগিতা কক্ষ। তাহলে আমরা এই নিউক্লিয়াস যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে ভেতরের যে যতগুলো কক্ষ আছে তাদের জন্য একটা খুঁটি আছে, তাদের জন্য একটা খুঁটি আছে, এদের জন্য একটা খুঁটি আছে, এইটা ধরে নামই যোজ্যতা খুঁটি। কথার কথা, এইটা ধরে নামই যোজ্যতা খুঁটি। তাহলে এখানে যে ইলেকট্রন গুলো এখানে থাকছে, যে ইলেকট্রন গুলো এখানে রয়েছে, তারা কিন্তু ইলেকট্রনের এই এই যে নিউক্লিয়াস তার ক্যারেক্টারটাকে বলছে, কারণ তার সে যোজ্যতায় রয়েছে, এবং তাদের মধ্যে এনার্জির কিন্তু কিন্তু তফাৎ নেই। কারণ একটা নির্দিষ্ট গতিতে খুবই কম তফাৎ, একটি নির্দিষ্ট গতিতে সমস্ত ইলেকট্রন, সমস্ত ইলেকট্রন প্রায় সমান এনার্জি শক্তি সম্পন্ন, এনার্জির যে তফাৎ সেটা নগণ্য বললেই চলে। এবার এই যে ভ্যালেন্সি সেল, এটাকে যদি এখন জুম করি, এইটা হচ্ছে যোজ্যতা কোটি ধরে নাও, এটা যোজ্যতা কোটি। এই যোজ্যতা কোটিতে যে ইলেকট্রন গুলো আছে, তারা তো আর ধাতু থেকে বা পৃথ থেকে মুক্ত হতে পারে না। তাদেরকে মুক্ত হতে গেলে একটা মিনিমাম এনার্জি লাগে, সেই এনার্জিটাকে আমরা কি বলি? কোন একটা পৃষ্ঠ থেকে মুক্ত হতে গেলে মিনিমাম এনার্জি যেটা লাগে, সেটাকে আমরা কি বলি? কার্য অপেক্ষক বলি। তাহলে কার্য অপেক্ষক দূরে আর একটা নির্দিষ্ট ব্যান্ড থাকবে, যে ব্যান্ডে মুক্ত ইলেকট্রন বিরাজ করবে, এবং
এখানকার থেকে এখানে শক্তি কিন্তু বেশি, মুক্ত ইলেকট্রনের এনার্জি প্রায় জিরো, এটা প্রায় জিরো, মানে শূন্য। আর এখানে নেগেটিভ এনার্জি, কারণ যোজ্যতা পটিতে নিউক্লিয়াস দ্বারা বাঁধা আছে। তার মানে এখানে এই যে পটিটা, যেটা মুক্ত ইলেকট্রনের পটি, সেটা পরিবহনে অংশগ্রহণ করে, পরিবহনে অংশগ্রহণকারী অংশগ্রহণকারী মুক্ত ইলেকট্রনের পটি, এই পটিটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন প্রায় সমান, প্রায় সমান শক্তি সম, ঠিক, প্রায় সমান শক্তি সম। এবার আমরা যোজ্যতা পটিটাকে শুধু এখানে যোজ্যতা পটিটাকে দেখছি, কারণ ভেতরের অরবিট গুলো অতটা কেমিস্ট্রি বলে না, তারা তো ফুলফিল হয়ে আছে, তারা স্যাচুরেটেড। মেইন ঝগড়া তো হয় বর্ডারে আমাদের। তো এই বর্ডারের যে ব্যাপার, সেটা হচ্ছে যোজ্যতা পটিটাকে আমরা নিয়ে এলাম। আর যোজ্যতা পটিতে যারা থাকে তারা কিন্তু নিউক্লিয়াস দ্বারা, নিউক্লিয়াসের অর্ডার মানতে তারা বাধ্য। কিন্তু তার মধ্যে থেকে যারা বাইরে থেকে এনার্জি পেয়ে নিউক্লিয়াসের যে শক্তি দিয়ে সে বাঁধা আছে, সেই শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে একটা লেভেলে, এনার্জি লেভেলে যাবে, সেই এনার্জি লেভেলে এনার্জি হবে মিনিমাম শূন্য, তারপরে বেশি হতে পারে। এই শূন্য এনার্জি যুক্ত যে ইলেকট্রন গুলো, তাদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন গুলো, এই মুক্ত ইলেকট্রন গুলো পরিবহনে অংশগ্রহণ করে। তাই মুক্ত ইলেকট্রন যে পরিতে থাকে তাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি, এটা বলা হয় পরিবহন পটি। ইজ দিস ক্লিয়ার টু অল? একটু আওয়াজ দাও। দেখো, এই ফিজিক্সের এই ভাটগুলোই কিন্তু ফিজিক্স। শুধুমাত্র ছবি এঁকে দিলে চলবে না, ছবির আশেপাশে কি লেখা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। অল্প বিস্তর ভালো করে বুঝে গেলে তখন বই পড়তে তোমাদের সুবিধে হবে, বই ঝরঝর ঝরঝর করে পড়বে। এবার দেখবে এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু অঙ্ক তেমন কিছু নেই। অঙ্ক যা করার ফার্স্ট থার্ড সেমিস্টারে করে ফেলেছো, এগুলো থেকে খুবই কম অঙ্ক, খালি অপটিক্সে কিছু কয়েকটা অঙ্ক হবে বাস, গল্প শেষ। শুধু এই সমস্ত থিওরি, শুধু থিওরি থিওরি, এই সমস্ত জিনিসই বলবে যে যোজ্যতা পটি কি, পরিবহন পটি কি। আর তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, একটি সিঙ্গেল, কোনটা 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 অর্ডার হচ্ছে তোমার পরিবহন পটি। পরিবহন পটি বলতে তো আমাদের কন্ট্রোল আছে না, নিউক্লিয়াসের কন্ট্রোল আছে, পরিবহন পটি বলতে। তো নিউক্লিয়াস কন্ট্রোলে রেখেছে, সেখানে যে এলিমেন্ট গুলো রয়েছে, সেই এলিমেন্ট গুলো যদি তোমার বাহ্যিক শক্তির দ্বারা নিজেদেরকে ওই বন্ধন থেকে মুক্ত করতে পারে, তাহলে তারা মুক্ত হবে। তখন তারা অন্য কোথাও যেতে পারবে, অন্য অ্যাটমের কাছে যেতে পারবে। মুক্ত মানে কার থেকে মুক্ত? আমাদেরকে বুঝতে হবে যে কন্ডাকশন করতে গেলে খুব ভালো করে ফিজিক্সটা বোঝ। তাই এখানে এটা যদি আমার ভ্যালেন্স সেল হয়, যদি ভ্যালেন্স সেল হয়, তাহলে এখানে যে ইলেকট্রনটা আছে, সে তো এরই ইলেকট্রন, ও বলছে আমার ইলেকট্রন। কিন্তু পরিবহন যদি করতে চায়, তাহলে তো এখান থেকে ধরে নাও এতটা পর্যন্ত অ্যাটম থাকবে, একটা অ্যাটম দেখা যায় না, কোটি 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 অ্যাটম থাকবে। আমি পার্টিকুলার একটা অ্যাটম, তার অ্যাডজাসেন্ট অ্যাটম গুলোকে দেখাচ্ছি। এখানে একটা পটি থাকবে, এখানে ধরে নাও তার পটি, এখানে একটা থাকবে, এখানে ধরে নাও তার পটি, এখানে ধরে নাও এর ব্যান্ড, এরকম করে রয়েছে। এখানে চারটে অ্যাটম হলে চারটে লাইন হবে, চারটে লাইন হবে। এবার এই যে ইলেকট্রনটা কখন পরিবহন করছে আমরা বলবো। ধরো এদিকে নেগেটিভ দিয়ে, এদিকে পজিটিভ দিয়েছো, এদিকে নেগেটিভ দিয়েছো ভোল্টেজ, কখন পরিবহন করছে বলবো, যখন এই ইলেকট্রনটা এখানে যাবে। এই ইলেকট্রনটা এখানে যেতে গেলে ইলেকট্রনটাকে তো এর নিউক্লিয়াস থেকে মুক্ত হতে হবে, তার মানে তাকে তো একটা এনার্জি পেতে হবে যেটা জিরো এনার্জি লেভেলে, তবে তো সে শুট করে পাশেরটাই চলে যাবে। বাইরের ফ্লোটা অনুভব করো, তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে আছো, বদ্ধ দরজায় আছো, তখন বাতাস, বাতাস কি বাইরে ফুরফুরে ফ্লো করছে না লু বইছে, তুমি ফিল করবে কি করে? আগে ইলেকট্রনকে মুক্ত হতে হবে, তবেই তো সে ভোল্টেজ
বা ইলেকট্রিক ফিল্ডের বাইরের গ্রেডিয়েন্টটা ফিল করবে? তা নাহলে তো নিউক্লিয়াস তো তাকে টেনে ধরে রয়েছে। সঠিক, বুঝতে পেরেছো কি? সবাই সিঙ্গেল অ্যাটমের, সিঙ্গেল অ্যাটম ভার্সেস কেলাসে থাকা, কেলাসে থাকা একটি সিঙ্গেল অ্যাটম। তার মানে এটা হচ্ছে ফ্রি সিঙ্গেল অ্যাটম। আর এদের অরবিট চিত্র অঙ্কন করো। নাম্বার ওয়ান। হোমওয়ার্ক নাম্বার টু হচ্ছে পরিবহন পটি, পরিবহন পটি এবং যোজ্যতা পটির সংজ্ঞা নিজের কাছে রেডি রেখো। নেক্সট, এখানে আমি এবার বলি, এইটা ধরে নাও, এর ভেতরগুলো ডট ডট দিলাম, এইটা ধরে নাও যোজ্যতা পটি, আর এইটা ধরে নাও পরিবহন পটি। এইদিকে কিন্তু শক্তি বাড়ছে, এদিকে কিন্তু শক্তি বাড়ছে, শক্তি বেশি। কারণ যত নিউক্লিয়াসের কাছে থাকবে তত শক্তি কম হবে, নেগেটিভ হবে। এবার এখানে যদি যে ইলেকট্রন গুলো আছে তারা মুক্ত নয়, এখানে থাকা ইলেকট্রন মুক্ত নয়, আর এখানে থাকা ইলেকট্রন মুক্ত। ইলেকট্রন হচ্ছে মুক্ত। টি ইকুয়াল টু 0 কেলভিনে এর মধ্যেখানে একটা লেভেল থাকে, যেটাকে আমরা বলি ফার্মি লেভেল, ফার্মি স্তর। ফার্মি স্তরটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মিড পয়েন্টে থাকে, মিডে থাকে টি ইকুয়াল টু 0 কেলভিনে, যদি বিশুদ্ধ কোনো পদার্থ হয় তার ক্ষেত্রে। এবার যোজ্যতা পটিতে থাকা একটি ইলেকট্রন কখনোই কিন্তু তোমার পরিবহনে অংশগ্রহণ করে না, তাকে পরিবহন পটিতে যেতে হবে। তাহলে পরিবহন পটিতে যেতে হওয়া মানেই হচ্ছে তাকে এর যে এনার্জি আছে সেই এনার্জি, নেগেটিভ এনার্জি, সেখান থেকে মুক্ত হতে হবে। তার মানে এখানে যে এনার্জির গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে, এই গ্যাপ পরিমাণ এনার্জি লাগবে। এই যে শক্তির যে তফাৎ, শক্তির স্তরদ্বয়ের শক্তির তফাৎকে বলা হয়, এটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপ, ইজি। এই অঞ্চলটাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল। মধ্যেকার অঞ্চলটাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল, কারণ ওখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না। আমরা জানি আকাশ বাতাসে কোনো ইলেকট্রন থাকে না, ইলেকট্রন থাকে শুধুমাত্র একটা স্তরে। যখন কোনো ইলেকট্রন এক জায়গা থেকে ছাড়া পড়েছে, তার মানে হচ্ছে সেই ইলেকট্রনটা অন্য জায়গায় ধরা পড়েছে। অবশ্যই ইলেকট্রন বিভিন্ন জায়গা থেকে আমরা বার করে, যদি আমরা স্পেশাল একটা সিস্টেম তৈরি করি যেখানে ফিলামেন্ট থেকে ইলেকট্রন নির্গমন করব, তখন আমরা ইলেকট্রন পেতে পারি। কিন্তু নর্মালি কোনো অ্যাটম থেকে প্রাপ্ত ইলেকট্রন এমনি এমনি বেরোয় না। তাহলে মধ্যেকার অঞ্চলকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল। কার জন্য নিষিদ্ধ? আমাদের জন্য নয়, আমরা যেতেই পারবো না, কারণ আমরা এই তো সূক্ষ্ম জিনিসের মধ্যে আমরা করতে পারবো না, আমরা ম্যাক্রো বডি। নিষিদ্ধ অঞ্চল বলা হয়, ইংরেজিতে এটাকে বলা হয় ফরবিডেন গ্যাপ। এটাকে বলা হয় ফরবিডেন গ্যাপ। এবং এই ফরবিডেন গ্যাপের যে এনার্জির তফাৎ, তাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। এই যে ডিফারেন্স, এটাকে বলছে ইজি, ব্যান্ড গ্যাপ। এই ব্যান্ড গ্যাপ অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে পারবো
যে কারা পরিবাহী, কারা অপরিবাহী, কারা সুপরিবাহী। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে এখানে আমরা কিন্তু এই ব্যান্ড গ্যাপ দিয়েই খুঁটিতত্ত্বের যে খুঁটির যে ব্যবধান, শক্তির ব্যবধান, পরিবহন খুঁটি আর যোজ্যতা খুঁটির মধ্যে শক্তির ব্যবধান যেটা, সেটা দিয়েই আমরা বলে ফেলতে পারবো যে কে তোমার পরিবাহী, কে অপরিবাহী, কে অর্ধপরিবাহী। তাহলে যেটা পরীক্ষায় তোমাদের পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোটি তত্ত্ব অনুযায়ী কোটি চিত্র অঙ্কন করে, বাংলায় এরকম করেই বলে, কোটি চিত্র অঙ্কন করে আমি বোঝাও কেন একটি পদার্থ অন্তরক হয় বা পরিবাহী হয় বা অর্ধ পরিবাহী হয়। অর্ধ পরিবাহী হয় কেন? দেখো, আমি ছবিগুলো পরপর আঁকছি, তোমরা বুঝতে পারবে। এখানে ধর নিউক্লিয়াস, এখানে ডট ডট ডট, এটা হচ্ছে যোজ্যতা খুঁটি, বইয়ে ছাগলের মতন আবার এটা সেন্সার করে দেবে। বিভিন্ন বইয়ে এরা ভিডিও কাউকে এদিক ওদিক দিও না, তোমাদেরকে বলছি বইয়ে ভুলভাল এগুলো না দিলে পুরো ক্লিয়ার বোঝা যায় না। আমাদের যে বইটা আমরা ফলো করি সেখানে এই কুটির চিত্রগুলো সুন্দর করে কিন্তু রাখা নেই, সেটাকে আরো সুন্দর হবে, যেহেতু তাদের স্কোপও নেই বলার, তার জন্য আমরা এই যোজ্যতাকুটি আর এটা হচ্ছে ধরে নাও পরিবহন কুটি। এর মধ্যে এই যে গ্যাপ, এটাকে আমরা বলছি ইজি, এটা ধরে নাও অর্ধ পরিবাহী, তার জন্য আঁকলাম। তাহলে অপরিবাহীর জন্য ছবিটা কিরকম হবে সেটা দেখি। এটা নিউক্লিয়াস, ডট ডট ডট, যোজ্যতা পটি, পরিবহন পটি, এটা হচ্ছে ইজি। দেখে যেন বোঝা যায় তুমি সত্যি করেই এটা বড় দেখাচ্ছ, হাই, এটা হচ্ছে অপরিবাহী। তার মানে কি, এখান থেকে ইলেকট্রন সামান্য এনার্জি দিলেই কিন্তু এখানে পৌঁছে যেতে পারবে। তাপমাত্রা যদি বাড়ায় তাহলে ইলেকট্রন কিন্তু সেই শক্তিটা পাবে, তাপীয় শক্তি, যাতে করে ইলেকট্রন একবার করে জাম্প মারবে, আবার পৌঁছে যাবে, জাম্প মারবে আবার নিজের জায়গায় পৌঁছে যাবে। তাপমাত্রা বৃদ্ধি করতে থাকলে ধীরে 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 কিছু ইলেকট্রন কিন্তু বেশি এনার্জির পরিবহন করতে পৌঁছে যেতে পারে। আর তাপমাত্রা যত বাড়াবে তত বেশি 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 কিন্তু তোমার পরিবহন করতে পৌঁছবে ইলেকট্রন, পরিবহন কিন্তু বেশি 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 হবে। তার জন্যই অর্ধপরিবাহী ক্ষেত্রে এই যে ব্যান্ড গ্যাপ এনার্জি যেটা, এটা এমনই যে সামান্য কিছু উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলেই কিন্তু কিছু সংখ্যক ইলেকট্রন পটপট পটপট করে পরিবহন করতে চলে যায়, এবং যাওয়ার দরুন কি হয়, তার ফলেও কিন্তু তোমার এর কারেন্টটা বাড়তে শুরু করে। কিন্তু অপরিবাহীর ক্ষেত্রে কি হবে, তাহলে এই ইজিটা হচ্ছে ফিউ ইভি, ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে টেন্স অফ ইভি, টেন্স টু হান্ড্রেডস অফ ইভি, কফি বারবি এরকম ধরনের একটা ইভি হাই এনার্জি। তার ক্ষেত্রে কি হবে, অপরিবাহী পদার্থের ক্ষেত্রে কেন এই ধরনের হয়, তার কারণ হচ্ছে যদি আমি উষ্ণতা বৃদ্ধি করতে শুরু করি তাহলে এদের যে ব্যান্ড গ্যাপ,
তাদের তুলনায় উষ্ণতা যদি আমি পেতে শুরু করি, তাহলে যে পরিমাণ উষ্ণতা আমার বৃদ্ধি করতে হবে, তাতে পদার্থটা জ্বলনাঙ্কে পৌঁছে যায়, পদার্থ জ্বলে যায়। কার্বন দিয়ে শুরু করলাম, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। তাহলে অপরিবাহী পদার্থটা আর থাকলোই না, পদার্থটা সে অন্য কোনো মৌল মানে যৌগে রূপান্তর হয়ে যায়। যার ফলে আমরা সাধারণ উষ্ণতায় এদের যোজ্যতা কোটির ইলেকট্রনকে জোর করেও পরিবহন কোটিতে পৌঁছাতে পারি না, তাই তারা অপরিবাহী হয়েই থেকে যায়। বোঝাতে পারলাম কথাটা, না বুঝতে পারোনি? ভালো করে বলো আমাকে ক্লিয়ারলি, ব্যাখ্যা করে বলো। বিজিত কি বুঝলে বলো। হ্যাঁ, পালিয়ে গেছে। বল কি, কি বুঝলি বল। দুটোর ক্ষেত্রে তফাৎ কি অর্ধপরিবাহী আর অপরিবাহীর মধ্যে? তফাৎ এক জায়গায়, ছবির মধ্যে তফাৎ কোথায়? এক জায়গায় ব্যান্ড গ্যাপটা বেশি, আর এক জায়গায় ব্যান্ড গ্যাপটা কম। যেখানে ব্যান্ড গ্যাপটা খুব কম, বেশ কম, যেমন ধরে নাও সিলিকনের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা হয় 1.11 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা হয় 0.67 ইলেকট্রন ভোল্ট। তাহলে টেম্পারেচার বাড়াতে শুরু করলেই কিছু ইলেকট্রন ঝকঝক ঝকঝক করে ওখানে পৌঁছে যাবে, যার জন্য পরিবহন শুরু করবে। কিন্তু অপরিবাহীর ক্ষেত্রে গ্যাপটা এতটা বেশি যে ওই গ্যাপের পরিমাণ এনার্জি যদি আমি শক্তি দিয়ে হাফ কেটে দিয়ে দিতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ টেম্পারেচার লাগবে সেই টেম্পারেচারটা হিউজ। সেটা ওই যে পদার্থটার বা ওই যে মৌলটার কথা বলছি তার জ্বলনাঙ্কে পৌঁছে যায়। জ্বলনাঙ্ক মানে কি? যে অঙ্কে সে অক্সিডাইজ হয়, দহন সহকারে অক্সিডাইজ হয়, তাকে জ্বলন বলে। তো জ্বলন মানে জানো তো? জ্বলন মানে জ্বলন আমার খুব জ্বলন ব্যথা, ওই জ্বলন নয়। জ্বলন মানে জলে যে অঙ্কে, যে টেম্পারেচারে জলে, জ্বলন মানে কি? জ্বলন মানে হচ্ছে দ্রুত অক্সিডেশন, খুব কুইক যদি অক্সিডাইজ কেউ হয়, তাহলে সেই প্রসেসটাকে বলা হয় জ্বলন। তাহলে একটা অপরিবাহী পদার্থকে, পদার্থের যোজ্যতা কোটির ইলেকট্রনকে পরিবহন পটিতে পাঠাতে গেলে যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে হয়, তার আগেই মানে অপরিবাহী পদার্থটি জ্বলে যায়। সুতরাং তার ক্ষেত্রে পরিবহনের আর প্রশ্নই ওঠে না। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ যেটা, সেটা খুব কম হওয়ায় ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কিছু পরিমাণ ইলেকট্রন পরিবহন পটিতে পৌঁছাতেই থাকে। তার ফলে তড়িৎ প্রবাহ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাড়ে। এটাকে তোমরা ব্যাখ্যা করো। আর আর ধাতুর ক্ষেত্রে কি হয়? এটা নিউক্লিয়াস, ডট ডট ডট, বড় করে আঁকতেই হচ্ছে। এটা হচ্ছে যোজ্যতা কোটি। আর এটা হচ্ছে পরিবহন কোটি। তার মানে দে আর সেম। এখানে দেখো মার্জিন আছে, এই দুটো কোটি মার্জ করে যায়। তাহলে যাহাই, এদিকে কিন্তু শক্তি, যাহাই তোমার, তার মানে যোজ্যতা কোটির ইলেকট্রনই, যোজ্যতা কোটির ইলেকট্রন গুলি ফ্রি, ইলেকট্রন গুলি পরিবহন কোটির ইলেকট্রন মিনস এরাই ফ্রি ইলেকট্রন। তার মানে এখানে ব্যান্ড গ্যাপ জিরো, এখানে নো ইজি, নো গ্যাপ, নো নিষিদ্ধ অঞ্চল।
নো নিষিদ্ধ অঞ্চল, তার মানে এখানে ইজি ইকুয়াল টু 0, ব্যান্ড গ্যাপ 0। এটা একটু ভালো করে হচ্ছে, এটা পরিষ্কার করে লিখে নিও, লিখে আমাকে পাঠিও। আমি যদি কোন রকম কোনো অ্যাডিশন করতে হয় তাহলে সেটা বলবো। অনেকেই খুব সুন্দর লিখছো, খুব সুন্দর হোমওয়ার্ক করছো, অনেকে দায় ছাড়ছো, অনেকে করছো না। আমি কিন্তু পরবর্তীকালে হোমওয়ার্ক করো বা না করো, হোমওয়ার্কের পেজগুলো তুলে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবো। যদি তুমি ঝরঝর ঝরঝর করে বলে ফেলতে পারো তাহলে আই এম হ্যাপি, আমি তোমাকে কোনোদিন গালিগালাজ করবো না। যদি না বলতে পারো আমি কিন্তু টুটি চিপে দেবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা বুঝলাম যে কেন অর্ধপরিবাহী তোমার কুইক একটা আহ, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এখানে এখানেও আমরা বলতে পারি যে ব্যাখ্যা কোটি তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করো কিভাবে সিলিকন, জার্মেনিয়াম, এরা এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধিতে রোধ করে। তুমি হয়তো বইটা পড়েছো, এই ধরনের প্রশ্ন করো তোমার যেন অস্বস্তি না হয়, ওই নলেজটাই এখানে লাগবে, কিন্তু এই প্রশ্নের মতো করে তাকে প্রেজেন্ট করে দিতে হবে। তোমাকে যেমন প্রেজেন্টেশন চাইবে তুমি তেমন ভাবেই তোমাকে কিন্তু প্রশ্নকে প্রশ্ন করা যায় না, তোমাকে প্রেজেন্টেশনটা সেরকম করে দিতে হবে। ওকে, এটা তোমাদের একটা কথা হলো। এগুলো সব বলে দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের যেটা লাস্ট আজকে পড়াবো, সেটা হচ্ছে যে এটা এখানেও আমি প্রতিতত্ত্বটাও আপনি প্রতিতত্ত্ব যেখানে, সেখানেও আমরা ডিসকাসড অ্যাবাউট ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস নিয়ে আপনি আলোচনা করলেন। তাহলে হোলস কোথায় আছে, এগুলো, এটা কোথায় তৈরি হবে, এর ধারণাটা কি? আপনি বললেন এখানে আছে, অবশ্যই আছে, এখানে অবশ্যই আছে হোলস এর কনসেপ্ট। সেই কনসেপ্টটা কেন এতদিন ধরে, যতদিন ধরে আমরা পরিবহন বা পরিবাহী পদার্থের কথা আলোচনা করেছি, যারা ধাতু তাদের কথা আলোচনা করেছি, যারা ইলেকট্রিক কন্ডাকশন খুব সুন্দর করে তাদের ক্ষেত্রে আলোচনা করেছি, তাদের ক্ষেত্রে কোনোদিনই আমরা এই হোলস এর কথা বা অর্থের কথা আলোচনা করিনি। কেন এখানে করতে হচ্ছে সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে ইলেকট্রন তাড়াতাড়ি ছোটে না হোলস তাড়াতাড়ি ছোটে। তো এই দুটো কনসেপ্ট আজকে ক্লিয়ার করলে আমরা কিন্তু এই সাবজেক্টের একদম বিষয়ে কিন্তু হিট করে দিয়েছি। বাদ বাকিটা যা সময়ের অপেক্ষা শেষ করা। তো দেখো আমরা যখন বলছি এখানে যে এইটা নিউক্লিয়াস, বিভিন্ন এখানে কক্ষপথ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে আছে তোমার পরিবহন পটি, সরি এটা হচ্ছে যোজ্যতা পটি, তার পাশে আর একটা নিউক্লিয়াস, তারও এখানে আছে একটা, সরি, তারও এখানে আছে যোজ্যতা পটি, আর আর এখানে আছে পরিবহন পটি। এবং এই পরিবহন পটিটা কানেক্টেড ধরে নাও, মানে একটাই তো হয় পরিবহন পটি। এটা এজমালি, এটা হচ্ছে কমন, পরিবহন পটিটা হচ্ছে কমন, এইটা ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল তোমার ঘরের ভিতরে যে ব্যালকনি যাওয়ার রাস্তা, অন্য রুমে ঢোকার রাস্তা, টয়লেট যাওয়ার রাস্তা, রান্নাঘর যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল তোমার নিজস্ব ঘরের জন্য। কিন্তু যে ঘর থেকে বেরিয়ে গিয়ে যে রাস্তাটা তুমি পাবে সেটা কমন রাস্তা, সেই কমন রাস্তাটা কিন্তু হচ্ছে পরিতত্ত্বের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার পরিবহন পথি। তাহলে দেখো
যখন এখান থেকে একটা ইলেকট্রন, যোজ্যতাপতি থেকে একটা ইলেকট্রন যখন এখানে পৌঁছাবে, যখন পৌঁছে যাবে, তখন এই ইলেকট্রনটা নিচ থেকে মুছে যাবে, ইলেকট্রনটা পৌঁছে যাবে এখানে, পৌঁছে যাবে। যে ইলেকট্রন পৌঁছাবে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি হবে, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি হবে। এই যে ঘাটতি, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন ইন যোজ্যতাপটি, সেটাকেই বলা হয় হোল। এই যে ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন ইন যোজ্যতাপটি, ব্যালেন্সের যোজ্যতাপটিতে যে ঘাটতি ইলেকট্রনের, যখন ইলেকট্রন, যখন ইলেকট্রনটি পরিবহন পটিতে চলে যায়, পরিবহন পটিতে চলে যায়, তখন যে ঘাটতিটা তৈরি হয়, সেই ঘাটতিটাকেই বলা হয় হোল। তাকেই হোল বলে। তাহলে এবারে বলবো, হোলস গুলোকে আমরা নেগেটিভ ধরবো না পজিটিভ ধরতে পারি? হবে। ভালো 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 ভালো। কি ধরতে পারি? কেন নেগেটিভ ধরবো? কি বলবো এখান থেকে? ইলেকট্রন যদি নেগেটিভ হয়, ইলেকট্রনের ঘাটতিটাকে কি বলবো? তাহলে এটা পজিটিভ হবে। তাহলে এগুলো হচ্ছে পজিটিভ ইন নেচার। এদের প্রকৃতি হচ্ছে ধনাত্মক। কতটা ধনাত্মক? যতটা ইলেকট্রন নেগেটিভ, ততটাই এর হচ্ছে ঘাটতিটা হচ্ছে পজিটিভ। এবার মজার ব্যাপার হচ্ছে তাহলে এখানে এটা উৎপন্নটা করলাম, সংজ্ঞাটা করলাম, যে আমরা দেখতে পেলাম যে একটা ইলেকট্রন যখন যোজ্যতা পটি থেকে পরিবহন পটিতে জাম্প করে, তখন যোজ্যতা পটিতে ইলেকট্রনের একটি ঘাটতি তৈরি হয়, সেই ঘাটতিটাকেই আমরা বলি হোল। এবং এই ঘাটতিটা কিন্তু মুভ করে, যেমন ইলেকট্রন মুভ করে তেমন ঘাটতিটাও মুভ করে। তাহলে যত সংখ্যক ইলেকট্রন যোজ্যতা পটি থেকে পরিবহন পটিতে যাবে, তত সংখ্যক ঘাটতি তৈরি হবে। তার মানে তত সংখ্যক যত সংখ্যক ইলেকট্রন তৈরি হবে, তত সংখ্যক হোলস তৈরি হবে। যদি না আমি বাইরে থেকে অন্যরকম ঘাটতি অ্যাড করে দিই, যদি না বাইরে থেকে আমি অন্যরকম ইলেকট্রন এক্সট্রা অ্যাড না করে দিই, তাহলে স্টেটমেন্টটা আমি লিখি। তাহলে এখানে দেখছি হোল হলো যোজ্যতা পটিতে, যোজ্যতা পটিতে ইলেকট্রনের ঘাটতি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এর আধান পজিটিভ ধরা হয়, কত পজিটিভ? কিউ সমান ধরা হয় প্লাস ই। নেক্সট, যত সংখ্যক মুক্ত ইলেকট্রন, পরিবহন পটিতে যাবে, যোজ্যতা পটিতে, যোজ্যতা পটিতে তত সংখ্যক হোলস তৈরি হবে। ইলেকট্রন যেমন, ইলেকট্রন যেমন বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, প্রভাবে প্রবাহে প্রভাবে তড়িৎ পরিবহন করে, পরিবহন করে,
অনুরূপভাবে also তড়িৎ পরিবহন করে। কি করে সেটা দেখবো। এইটা আমরা দেখবো হাউ। এইটা আমরা বুঝবো। এটা যদি বুঝতে পারো তাহলে জানবে বেশিরভাগই 60 to 70% অফ দ্য স্টুডেন্ট ভালো করে জানেই না যে কি করে হোলস আর ইলেকট্রন কিভাবে কন্ডাক্ট করে। এটা অ্যাকচুয়ালি ফিজিক্স। অঙ্ক করা কিন্তু ফিজিক্স করা নয়, এটা বুঝে নিতে হবে। দেখো, ধরে নাও এটা একটা নিউক্লিয়াস, ডট ডট ডট, এটা ধরে নাও, আর এটা ধরে নাও পরিবহন খুঁটি, তার পাশে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা কিন্তু শক্তি। আর এই যে নিউক্লিয়াস গুলো আমি আঁকছি, এগুলো ধরে নাও সব পাশাপাশি থাকা নিউক্লিয়াস, একটা পদার্থে থাকা নিউক্লিয়াস, আর এটা ধরে নাও ম্যাটেরিয়ালটা একটা পদার্থ। কথার কথা, আমি তোমাদেরকে স্কেমাটিক্যালি বোঝানোর জন্য দেখাচ্ছি, এটা হচ্ছে পদার্থ। সেই পদার্থের এই দিকে তুমি দিয়েছো ধরে নাও পজিটিভ, আর এই দিকে দিয়েছো তুমি নেগেটিভ বিভব। এই দিকে দিয়েছো নেগেটিভ বিভব, এটা দিয়েছো পজিটিভ বিভব। মানে কি, বাইরে তুমি দেখছো এটা হচ্ছে একটা সিলিকন, সিলিকন ডট ডট, তার এই দিকে দিয়েছো পজিটিভ, এদিকে দিয়েছো নেগেটিভ। সেটার ভেতরে ঢুকে আমি দেখছি পাশাপাশি তিনটে অ্যাটমকে। এখানে এখানে কিন্তু কোটি 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 অ্যাটম থাকবে, তার মধ্যে জাস্ট তিনটে পাশাপাশি অ্যাটমের মধ্যে আমি দেখার চেষ্টা করছি অ্যাকচুয়ালি প্রবাহটা কেমন করে হয়। দেখো, এখানে প্রথম একটা ইলেকট্রন, ফার্স্ট যে কাজটা, ইলেকট্রন এখানে যখন যাবে তখন এখানে একটা হোলস তৈরি হবে, একটা হোল তৈরি হবে। তাহলে ইলেকট্রন আর হোলের একটা যুগ্ম তৈরি হবে। যখনই ইলেকট্রন তৈরি হবে, মুক্ত ইলেকট্রন, তখনই কিন্তু একটা হোল তৈরি হবে। এবার দেখো, অ্যাজ এ হোল এই দিকটা কিন্তু আছে পজিটিভ, এই দিকটা আছে নেগেটিভ। তাহলে ইলেকট্রন এই নেগেটিভ থেকে এই পজিটিভের আকর্ষণে ইলেকট্রন চলে যাবে ঝপাং করে এইদিকে, কারণ এটা তো এইদিকে এজমালি, ইলেকট্রন এইদিকে ফ্লো করবে, করার পর এইদিকে ফ্লো করবে। তাহলে কারেন্ট একটা ফ্লো করছে, এইদিকে ফ্লো করবে, এটা ইলেকট্রনের প্রবাহ, এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, এটা ইলেকট্রনের প্রবাহ। এখানে তো একটা ইন্টারেস্টিং জিনিস আমাকে বুঝতে হবে। ধরো এখানে হোলটা দিলাম, এইদিকে আরেকটা অ্যাটম যদি থাকে, আমি ধরে নাও হোলটা এখানে ক্রিয়েট হয়েছে, আরেকটা হোল ক্রিয়েট হয়েছে, ধরে নাও এখানে একটা হোল ক্রিয়েট হয়েছে, এই হোলটার প্রবাহটা আমি দেখছি। তাহলে এখানে হোল যদি থাকে আর এখানে ধরে নাও কোনো একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা তো জাম্প করে এখানেও চলে যেতে পারে। যদি ইলেকট্রনটা ওই হোলের জাম্প করে যায়, তাহলে এখানে কি সৃষ্টি হবে গো? পাশের ইলেকট্রনটা যদি, ইলেকট্রন তো এখানেও টান পাচ্ছে, এদিকে পজিটিভ আছে বলে এই ইলেকট্রন যেমন টান পাচ্ছে, নিচের যোজ্যতা কক্ষের ইলেকট্রনও টান পাচ্ছে। সেই যোজ্যতা কক্ষের ইলেকট্রন যদি পাশের যোজ্যতা কক্ষের ইলেকট্রনের যেখানে ঘাটতি আছে সেখানে ঘাটতি মিটিয়ে দেয়, তাহলে এই হোলটা অ্যাকচুয়ালি ট্রান্সফার করে গেল মনে মনে এখানে। কি বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না। ইলেকট্রনটা যদি এখানে ট্রান্সফার করে যায়, তাহলে এখানে হোলটা ট্রান্সফার করে যাবে। আবার এখানকার অন্য কোনো ইলেকট্রন যদি আবার এখানে জাম্প করে যায়, তাহলে আবার এখান থেকে হোলসটা আবার এদিকে ট্রান্সফার করে যাবে। ঠিক বোঝাতে পারলাম? একটু বলো হ্যাঁ বা না বলো। উপরের ক্ষেত্রে কি হচ্ছে বুঝতে পারলাম, উপরের ক্ষেত্রে কি বলো। উপরের ক্ষেত্রে, উপরের ক্ষেত্রে ইলেকট্রন যেমন ভাবে যাচ্ছে, ইলেকট্রন তো যেমন ফ্লো করে, যেমন এতদিন ধরে আমি জানতাম, ততদিন ধরে যা জানতাম তাই। উপরের যেটা, উপরের প্রবাহ যেটা, তুমি এই প্রবাহটা একদম এই উপরের এই প্রবাহটা বলছো, যেটা পরিবহন পটিতে বলছো, তাই তো? এটা বলছো তো? পরিবহন পটিতে তো হোলের হোলের কোনো গল্পই নেই, কারণ ওখানে ঘাটতিই নেই। ঘাটতি কখন হবে? যখন তোমার একটা জিনিস অলরেডি ছিল, অথচ সেই জিনিসটা কমে গেছে, তখন ঘাটতি। পরিবহন পটিতে তো
মানে ইলেকট্রন ছিলই না, ইলেকট্রন এলো, তার মানে ইলেকট্রনের আধিক্য হলো ওখানে। ইলেকট্রনের আধিক্য পরিবহন পরিতে হওয়ার জন্য যোজ্যতা পরিতে ইলেকট্রনের একটা ঘাটতি হলো। তাই মনে করলাম ঘাটতিটা, মনে করি এখানে ইনিশিয়ালি এখানে ঘাটতি তৈরি হয়েছে, ইনিশিয়ালি। এবার যেহেতু এটা পজিটিভ এই দিকটা, তাই পাশের যোজ্যতা কক্ষের একটা ইলেকট্রন টান পাবে পজিটিভের দিকে বা ডান দিকে। সে ধরে নাও আর ওখানে দেখতে পাচ্ছে একটা ঘাটতি আছে, হোল আছে, ওই ইলেকট্রনটা গিয়ে হোলের কাছে গিয়ে বসে পড়লো। যেই বসে পড়লো তাহলে তখন নিজের জায়গায় একটা হোল ক্রিয়েট করে দিল। তাহলে অ্যাসিড, অ্যাসিড যেন মনে হচ্ছে যে যোজ্যতা কক্ষপথে হোলগুলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে পটপট করে মুভ করছে, কিন্তু অ্যাকচুয়ালি হোল মুভ করে না, অ্যাকচুয়ালি ইলেকট্রন মুভ করে। ইলেকট্রন মুভ করার দরুন ইলেকট্রনের ঘাটতি থাকে ইলেকট্রন বিপরীত দিকে মুভ করায়। কি বোঝা যাচ্ছে কি বলছি? বুঝতে পারোনি? আওয়াজ দিয়ে বুঝতে পারিস না পারিস একবার বল। প্রিয়ন্তন পেরেছে, আর সিজা পেরেছিস? নীলিমা, সুমিয়া, সমঝিয়া? একদম ক্লিয়ার তো? একবার আমাকে বলো দেখি, সুমিয়া বলো গুছিয়ে, একবার বল কি বুঝলি, বল আমি বুঝি বল। এই পুরোটা ইলেকট্রনের উপরে প্রভাবটা বল, আর হোল হোল গুলো কি করে ফ্লো করছে সেটা আমাকে এবার জাস্ট এই চিত্রটা দেখে তুই বল, শুনি। একদম ভেরি গুড, ভেরি ভেরি গুড, একদম এটাই বলতে চাইছি, একদম এটা বলতে চাইছি। ও যেটা বললো সেটা রিপিট করি, কারণ যারা পরবর্তীকালে ভিডিও দেবে তারা আমার চোখ গেলে দেবে। তো তাদের ক্ষেত্রে আমি বলি, যেটা ও বললো সেটা হচ্ছে একটা পরমাণুর ক্ষেত্রে অসংখ্য, একটা নির্দিষ্ট স্যাম্পেলের মধ্যে সিলিকনের যদি ছোট্ট আমি স্যাম্পেল নিই, তার মধ্যে অসংখ্য পরমাণু থাকে। এখানে আমরা বোঝার জন্য অনলি 3টে পরমাণুকে এঁকেছি, এবং তার ডান দিকে পজিটিভ ভোল্টেজ দিয়েছি, বাম দিকে নেগেটিভ ভোল্টেজ দিয়েছি। সুতরাং ওই পদার্থের মধ্যে যেখানেই ইলেকট্রন থাকুক না কেন, তারা একটা ডান দিকে টার্ন পাবে, টার্ন পাবে, কারণ ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়েছে। সেই টার্নটা তারাই বেশি অনুভব করবে যারা ফ্রি। এখানে আমরা 3টে পরমাণু যারা এঁকেছি, সেই 3টে পরমাণুর জন্য 3খানা পটি এঁকেছি, 3খানার জন্য আলাদা আলাদা করে পটিগুলো এঁকেছি। এবং যে দুটো পটি আমরা এঁকেছি, নিউক্লিয়াস এঁকেছি, উপরে এঁকেছি তোমার একদম উপরে এঁকেছি পরিবহন পটি, আর তার নিচে এঁকেছি আমরা যোজ্যতা পটি। এবার প্রথম কেস হচ্ছে, যদি আমার কোনো ইলেকট্রন যোজ্যতা পথি থেকে পর্যাপ্ত পরিমাণে শক্তি পেয়ে যদি পরিবহন পথিতে চলে যায়, সে মুক্ত হয়ে গেল। সে যে নর্মাল ন্যাচারাল আগে যে তড়িৎ পরিবহনের গল্প আমরা শুনেছি, সেইভাবেই সে নেগেটিভ দিক থেকে পজিটিভের দিকে ইলেকট্রন ছুটে যাবে, এবং ছুটে যাবে তার দরুন তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। ইট ইজ ট্রু। কিন্তু তার সাথে সাথেও একটা গল্প হয়, সেটা হচ্ছে ইলেকট্রন আবার শুধু যোজ্যতা পথিতেই মুভ করে, তার পরিবহন পথিতে মুভ করে তা নয়। ইলেকট্রন আবার, যেহেতু একটা হোলস তৈরি হয়েছে যোজ্যতা পটিতে, তাই যোজ্যতা পটিতেও ইলেকট্রন কিন্তু মুভ করতে শুরু করে। কি করে? সামনে একটা হোল দেখতে পেলো, তার মানে হোল হচ্ছে অ্যাজ ইফ যেন ইলেকট্রনের ঘাটতি বা পজিটিভ। আর তার সাথে সাথে, তার সাথে সাথে সে দেখতে পেলো যে তার সামনে একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া আছে। ও তখন ঝপ করে সেই ঘাটতি মেটানোর জন্য সেখানে পৌঁছে গেল, স্টেবিলিটি পাওয়ার জন্য। যে ওখানে গেল, সেখানে তখন নিউট্রাল ছিল, সেখানে আমার একটা যে হোল ক্রিয়েট করে দিল। এইভাবে আবার ইলেকট্রনটা পাশে গেল, পরেরটায় গেল, তখন একটা হোল ক্রিয়েট হয়ে গেল। তার মানে ইলেকট্রনের ফ্লো, পরিবহন পটিতে যেটা ইলেকট্রনের ফ্লো, সেটা এতদিন পর্যন্ত জানা আমাদের যে তড়িৎ প্রবাহের কনসেপ্ট, সেটা সপক্ষে যুক্তি দেয়।
কিন্তু ইলেকট্রনের ফ্লো যদি যোজ্যতা গতিতে হয় তাহলে আমাদের মনে হবে যেন একটা পজিটিভ একটা কণা, একটা ইলেকট্রনের পজিটিভ ঘাটতি, সেটা তার বিপরীত দিকে মুভ করছে, অ্যাজ ইফ যেন হোলস গুলো ফ্লো করছে। ভেরি গুড। যদি আমি বোঝাতে পারি তাহলে আই এম ভেরি হ্যাপি। যদি বুঝতে না পারো তাহলে বারবার এটা শুনবে, এই জায়গাটুকু শুনবে, এই জায়গাটুকু শুনে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার বাদবাকি সমস্ত জিনিস ইলেকট্রনিক্স এর, যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হও পরবর্তীকালে, ইলেকট্রিক্যাল হও, ইলেকট্রনিক্স হও, এই মাইক্রো প্রসেসর বা কম্পিউটারে হার্ডওয়্যার করো, এটসেট্রা করো, এই সমস্ত জিনিসগুলো যদি তারা তৈরি করে, তাদের ক্ষেত্রে এই সিম্পল ছোট্ট ঘটনাটা কিন্তু জানাটা খুব দরকার, কারণ এটা হচ্ছে চরম বেসিক, একদম ফান্ডামেন্টাল। হোলস এখান থেকে আমরা যেগুলো পেলাম সেটা হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন পরিবহন পটিতে, পরিবহন পটিতে ঋণাত্মক আধান, নেগেটিভ বিভবের দিক থেকে পজিটিভ বিভবের দিকে চলে। আবার আবার যোজ্যতা পটিতে থাকা ইলেকট্রন, যোজ্যতা পটিতে থাকা ইলেকট্রন যোজ্যতা পটিতে অন্য পরমাণুর, পাশাপাশি পরমাণুর, পাশাপাশি অন্য পরমাণুর যোজ্যতা পটিতে থাকা সৃষ্ট হোল বা ইলেকট্রনের ঘাটতি এর দিকে ছুটে যায়। তার মানে ইলেকট্রন ফ্লো, তার মানে যোজ্যতা পটিতেও ইলেকট্রনের ফ্লো হয়, তাই যোজ্যতা পটিতেও ইলেকট্রন প্রবাহ হয়। আর আমরা এটাকে বলতে পারি, আমরা বলি, কি বলি, যে হোলস যোজ্যতা পটিতে ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে ফ্লো করছে, প্রবাহের বিপরীত দিকে ফ্লো করছে। তাহলে হোলস অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, এটা ইলেকট্রনেরই ফ্লো। কোথায়? যোজ্যতা পটিতে। এবার মনে দেখি, এবার প্রশ্ন যদি আমি করি, এবার দুটো প্রশ্ন করবো। এক নম্বর প্রশ্ন হচ্ছে, কেন এতদিন এতদিন শুধু মুক্ত ইলেকট্রনই তড়িৎ পরিবহন করে, সেটা তোমরা জানতে, সেটা তোমরা জানতে। কেন হোলস নিয়ে কোনো আলোচনা কেন হয়? এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। তাই কোনো ঘাটতিই তৈরি হয়নি। ভেরি গুড। তার কারণ আমরা এতদিন ধরে ধাতু বা পরিবাহীর পরিবহন করেছি, কারণ আমরা শুধুমাত্র পরিবাহীর পরিবহন করেছি, এইটা আমরা করেছি। আমাদেরও দোষ নাই, আমাদেরকে যারা পড়িয়েছে তাদেরও দোষ নেই, কারণ আমাদের সিলেবাসে এটাই ছিল, পরিবাহীর পরিবহন। আর পরিবাহীর ক্ষেত্রে যাহাই যোজ্যতা ঘটি তাহাই পরিবহন ঘটি। So there is no question of creating any holes in the যোজ্যতা ঘটি।
কারণ তারাই তো ইলেকট্রন, তারাই তো মুক্ত। সো দেয়ার ইজ নো গ্যাপ, নো কনস্টেন্টস অফ creation of holes। তাহলে কারোর উপর হঠাৎ করে রেগে যাবে না। জানবে প্রয়োজন যখন ছিল না, বাবা মা বলে এখন জানার দরকার নেই, পরে ঠিক বলবো, তার মানে ওটা পরে জানার জন্যই। তো এখানে কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না তোমাদের হোল ক্রিয়েশনে, তাই আমরা সেসব নিয়ে চর্চা করিনি। কারণ 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 ইলেকট্রন, কারণ দুটি পটি একটি পটির অংশ, মার্চ দুটো। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, লাস্ট ডিসকাশন। মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন এবং হোল, এরা দুটি হচ্ছে পরিবাহী এজেন্ট। তার ক্ষেত্রে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে। প্রশ্ন হলো প্রশ্ন হলো প্রশ্ন হচ্ছে 1 নম্বর, কার স্পিড বেশি? মানে এই স্পিড কিন্তু আর তরুণ করে স্পিড নয়, এটা হচ্ছে ড্রিফট স্পিড বেশি। আমরা ভদ্র হয়েছি, আমরা বড় হয়েছি, সুতরাং যা খুশি স্পিড আমরা বলবো না, আমরা যেটা জানি সেটা বলবো। মানে বিচলন বেগ বেশি, বিচলন বেগ কার বেশি, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে কে বেশি সুইফট। সুইফট মানে দ্রুত যেতে পারে, মানে হচ্ছে এটাকে কি বলা হয়, মোবাইল, মোবাইল, মোবাইল মোবিলিটি কার বেশি, সচল। কে বেশি সচল, সচলতা কার বেশি, বলতে পারবে কেউ? তারপরে প্রশ্ন হচ্ছে এক, ওয়াই। বলো, বলো, তোমার কি মনে হয় বলো? হ্যাঁ, সমান। বিজিত বলেছে সমান। আর বলো, বলো, কার বেশি, বলো। কি বলছো? হুম, বলো, কোনটা বেশি? কেন? একদম একদম তাই, একদম তাই। দেখো, তোমার ঘরে আহ, তুমি যদি কোনো একটা ঘর, তোমাদের পাশাপাশি অনেকগুলো ঘর আছে, এবার বলছে ঘরের জানলা দিয়ে তুমি ফ্লো করতে পারবে বেশি স্পিডে, নাকি বাইরের রাস্তা দিয়ে বেশি ফ্লো করতে? অবশ্যই বাইরের রাস্তা দিয়ে। কারণ যেখানে তুমি মুক্ত থাকবে, যেখানে নিউক্লিয়াসের কোনো টান থাকবে না, সেখানে তুমি তো ফ্রি। তাই ইলেকট্রন গুলো যখন পরিবহন গতিতে থাকবে, সে তো প্রচন্ড স্পিডে মুভ করবে, রাদার দ্যান যে ইলেকট্রন গুলো বন্ডের মধ্যে আবদ্ধ, তাদের মধ্যে মুভমেন্টটা তো একটু নিউক্লিয়াস কন্ট্রোল, নিউক্লিয়াসের কাছাকাছি আছে, নেগেটিভ এনার্জিতে আছে, বাধা পেয়ে রয়েছে।
তাহলে এখানে আমরা বলবো অবশ্যই ইলেকট্রনের বেশি। কারণ কারণ হোলের মুভমেন্ট যে যোজ্যতাপটির ইলেকট্রনের দরুন হয়, যোজ্যতাপটির ইলেকট্রনের ইলেকট্রনের মুভমেন্টের জন্য হয়, মুভমেন্টের জন্য হয়, তারা তারা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। এবং তারা তারা আটকে থাকে, নেগেটিভ এনার্জি সম্পন্ন, শক্তি সম্পন্ন। তার মানে খানিকটা আটকে থাকে, নিউক্লিয়াস দ্বারা আটকে থাকে। তাই স্লো, তাই হোল ফ্লো এটা হচ্ছে স্লোয়ার দেন ইলেকট্রন ফ্লো। ইম্পর্টেন্ট। তাহলে মিউ যোজ্যতাপটিতে যারা, হ্যাঁ বুঝতে পারলাম না, যোজ্যতাপটিতে বলো। হ্যাঁ মুভ করছে। হ্যাঁ যোজ্যতাপটিতে যে ইলেকট্রন মুভ করছে তার মানে তো যোজ্যতাপটিতে উল্টো দিকে হোল মুভ করছে। ঠিক একদম তাই। তাহলে যেহেতু একদম এখানে একটা জাস্ট সেন্টেন্স ইনকমপ্লিট, মানে যেহেতু ইলেকট্রন ইলেকট্রন ইন যোজ্যতাপটি, ইন যোজ্যতাপটি তার ফ্লো, এটার ফ্লো, এটা ইকুইভ্যালেন্ট টু বিপরীত দিকে, বিপরীত দিকে হোলের ফ্লো। একদম তাই, ঠিক বলেছো। এবং তাই এটা স্লো, তার মানে মিউ এইচ ইজ লেস দ্যান মিউ ইলেকট্রন, VDH is less than VD ইলেকট্রন। তাহলে আমরা প্রথমেই প্রমিস করেছিলাম আমরা এগুলো বুঝবো, আমরা বুঝলাম। এবং এরপর আমরা শুরু করব নেক্সট, বুঝবো ল অফ মাস অ্যাকশন কি, ল অফ মাস অ্যাকশন কি। তারপর আমরা বুঝবো যে একদম বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায়, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর যেখানে কোনো ভেজাল নেই। তারপর আমরা অশুদ্ধ, অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর সম্বন্ধে করবো এবং তাদেরকে জোর করে অবিশুদ্ধ করবো নিজেদের ফায়দার জন্য। এবং তারপর চ্যাপ্টারটা ফ্লো। তোমার পারলে একটু জাস্ট রিডিং করে, এটা যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস তার জন্য আমার একটু টাইম লাগলো জিনিসপত্রগুলোকে বলতে, এবং আমার টাইম লাগে কারণ হচ্ছে আমি ক্লিয়ারলি পুরো জিনিসটা না বলে এগোতে পারি না, এটা সমস্যা। চলো বাই।